হ্যালো ফ্রেন্ডস, আরও একটি নতুন গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি গল্পটি ভালো লাগবে এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তোর ভালোবাসার মায়ায়, লেখিকা এন.কে. অর্নি। গল্পের প্রথম অংশ। কলেজ থেকে বের হয়ে প্রায় আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে পিপাসা, কিন্তু একটাও রিক্সা পাওয়া যাচ্ছে না। খুবই বিরক্ত লাগছে ওর। দুপুরের কড়া রোদ ওর মুখে এসে পড়ছে। উফ, আজকে এমনিতেই দেরি হয়ে গেছে, এরপর একটাও রিক্সা নেই। সেই কখন থেকে দাঁড়িয়ে আছি, আর ভালো লাগছে না, বিরক্তি নিয়ে বলল পিপাসা। আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও পিপাসা কোনো রিক্সা পেল না। না, এবার হাঁটতেই হবে, না হলে দেরি হয়ে যাবে, তারপর মামুনি চিন্তা করবে। বলেই পিপাসা হাঁটতে শুরু করলো। রাস্তায় তেমন কোনো মানুষ নেই, যাতে বেশি হাঁটতে না হয়, তাই পিপাসা একটা শর্টকাট ধরলো। এই জায়গাটা আরও নির্জন, একটাও মানুষ নেই। কিছু দূর যেতেই পিপাসা দেখলো যেখান থেকে জঙ্গলের শুরু, ওখান থেকে শব্দ আসছে। পিপাসা আবার একটু ভীতু টাইপের, কিন্তু সাথে কৌতূহলীও, তাই মাঝে মাঝে কৌতূহলবশত বিভিন্ন কাজ করে, তারপর পস্তাতে হয় তাকে। এবারও ঠিক তাই হলো। একরাশ কৌতূহল নিয়ে পিপাসা ওই জায়গাটার সামনে গেল। গাছপালার আড়াল থেকে উকি দিয়ে দেখার চেষ্টা করতে লাগলো সে কি হচ্ছে। ভেতরে তাকাতেই পিপাসা কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। পিপাসা দেখলো একটা লোক খুবই মনোযোগ দিয়ে একজন লোকের আঙ্গুলগুলো এক এক করে কাটছে। লোকটা খুবই কাঁদছে, মাঝে মাঝে ব্যথায় চিৎকার করে উঠছে। যেই লোকটা এই নৃশংস কাজ করছে সে উল্টো দিকে ঘুরে আছে, তাই পিপাসা তার মুখ দেখতে পারছে না। এসব দেখতেই পিপাসা প্রচণ্ড ভয়ে চিৎকার করতে গেল, কিন্তু সাথে নিজের দুই হাত দিয়ে মুখ চেপে ধরলো। না না, চিৎকার করা যাবে না, চিৎকার করলে ওরা বুঝে যাবে, এতে বিপদ বাড়বে। পিপাসা বরাবরই খুন, মারামারি এসব ভয় পায়, তাই যখন এসব দেখে তখন ওখান থেকে চলে যায়। পিপাসা নিজেকে বাঁচাতে ওখান থেকে দৌড় দেয়। নে আরেকটু শর্টকাট দিয়ে যা, অলস কোথাকার, ওরা দেখে ফেললে তুই আজকে শেষই হয়ে যেতি। এই লোকটাকে যেভাবে কাটছিল তোকেও ওভাবে কাটতো। দৌড়াতে দৌড়াতে বিড়বিড় করে বলছে পিপাসা। পিপাসা পেছনে না তাকিয়ে একইভাবে দৌড়াতে লাগলো। এক দৌড়ে পিপাসা তার বাসার সামনে চলে গেল। গেটের বাইরে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। আজকে জোর বাঁচা বেঁচে গেছি, একটু হলেই লাশ হয়ে যেত, দীর্ঘশ্বাস ফেলে বলল পিপাসা। বলেই পিপাসা গেট খুলে ভেতরে ঢুকলো। 10তলা বাড়ির 4তলায় থাকে পিপাসারা। বড় বড় পা ফেলে লিফটের দিকে এগিয়ে গেল পিপাসা। এদিকে 4তলা থেকে জানালা দিয়ে একজন সবটা দেখলো। সেটা আর কেউ নয়, পিপাসার একমাত্র ছোট ভাই অভ্র। লিফট 4তলায় পৌঁছাতেই পিপাসা তাড়াতাড়ি করে নেমে ফ্ল্যাটের দরজায় কলিং বেল বাজালো। কিছুক্ষণ পরেই পিপাসার মা মিসেস আয়েশা দরজা খুলে দিলেন। কিরে, এত দেরি হলো যে? পিপাসাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে উঠলেন মিসেস আয়েশা। আসলে কলেজ থেকে বের হতে দেরি হয়ে গেছিল, তারপর আবার একটাও রিক্সা পাচ্ছিলাম না, তাই একটু দেরি হয়ে গেল। আচ্ছা, ভেতরে আয়। এই আঙ্গুল কাটার ঘটনাটা পিপাসা এড়িয়ে গেল ওর মায়ের কাছ থেকে। পিপাসা এবার ভেতরে ঢুকে সবার আগে নিজের রুমে গেল। পিপাসা ঘাড় থেকে ব্যাগটা নামাতেই পিপাসার ভাই অভ্র এসে ওর রুমে হাজির হলো। কিরে, এখন এখানে এসেছিস কেন? আমি জামা কাপড় বদলে ফ্রেশ হয়ে নেই, তারপর আসিস, এখন যা। অভ্রকে উদ্দেশ্য করে বলল পিপাসা। সেটা না হয় বুঝলাম, কিন্তু তার আগে বলো, তুমি দৌড়াতে দৌড়াতে কোন জায়গা থেকে আসলে? কুকুর টুকুরে তাড়া করেছিল নাকি? পিপাসার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল অভ্র। ও, তার মানে অভ্র দেখে ফেলেছে, মনে মনে বলল পিপাসা। আসলে পিপাসা আর অভ্রের মধ্যে
বন্ডিংটা খুবই ভালো। পিপাসা প্রায় অনেক কিছুই ওর ভাইয়ের অভ্রের সাথে শেয়ার করে। কি হলো আমাকে বলবে না আপু? পিপাসার চুপ থাকতে দেখে বলল অভ্র, আচ্ছা শোন। দীর্ঘশ্বাস ফেলে বলল পিপাসা। এরপর পিপাসা অভ্রকে যা যা হয়েছে সবটা খুলে বলল। কি বলো এসব আপু? তোমার না বেশি কৌতূহল? যদি ওরা জানতে পেরে যেত তাহলে তোমার কি হতো বলো তো? আমি কি জানতাম নাকি যে ওখানে এইসব হচ্ছে? আচ্ছা এখন তুই আয়, আমি ফ্রেশ হব। যাচ্ছি বলেই অভ্র চলে গেল। পিপাসা ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে পড়ল। তখনই পিপাসার মা মিসেস আয়েশা ওখানে এলেন। কিরে শুয়ে পড়লি কেন, খেতে চল। পিপাসার উদ্দেশ্য করে বললেন মিসেস আয়েশা, এখন আর খেতে ভালো লাগছে না, ঘুম আসছে খুব, সারাদিন খালি ঘুম আর ঘুম, তাড়াতাড়ি খেতে আয়। বলেই মিসেস আয়েশা ওখান থেকে চলে গেলেন। দূর ভালো লাগে না, মুখ ফুলিয়ে মনে মনে বলল পিপাসা। পিপাসা একরাশ বিরক্তি নিয়ে খেতে গেল। ওকে খেতে এসেই পিপাসা ঠাস করে বিছানায় শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই পিপাসা ঘুমিয়ে পড়ল। পিটপিট করে চোখ সামনে তাকাতেই পিপাসা তার প্রিয় মানুষকে দেখতে পেল। প্রিয় মানুষটা হলো পিপাসার কাজিন নাবিলা। নাবিলা আপু পিপাসার খুব কাছের। পিপাসা ওর সাথে সব কিছু শেয়ার করে। পিপাসার কাজিনদের মধ্যে নাবিলা আপু ওর সবচেয়ে প্রিয়। অবশেষে তুই উঠলি, সেই কখন থেকে তোকে ডাকছিলাম। পিপাসা কোনো কথা না বলে এক লাফে উঠে বসে নাবিলাকে জড়িয়ে ধরলো। আপু তুমি কখন এলে? এই তো আধা ঘন্টা আগে। আসার পর থেকে তোকে ডাকছি, ওঠার নামই নেই তোর। আসলে আপু আজকে কলেজ থেকে আসতে দেরি হয়ে গেছে। আসার পর ফ্রেশ হয়ে খেয়ে ঘুমাতে ঘুমাতে 4:30 বেজে গেছে, তাই দেরি হয়ে গেছে উঠতে। ইস, আমি এসে তোর ঘুম ভাঙিয়ে দিলাম, মাত্র 5:30 বাজে। আরে ধুর, সমস্যা নেই। যাই হোক, এবার বল কলেজ থেকে আসতে দেরি হলো কেন? পিপাসা যেহেতু নাবিলার সাথে খুব ফ্রি ছিল, তাই সে তাকে সবটা খুলে বলল। সে কি, কি বলিস এসব? আপু আমি ঠিকই বলছি আপু, ওদের কেউ তোকে দেখে ফেলেনি তো? মনে হয় তো না। আসলে আমি নিঃশব্দে দৌড়ে পালিয়েছি ওখান থেকে। তাহলেই ভালো। আর হ্যাঁ, সাবধানে থাকবি। আর কখনো এত বেশি কৌতূহল দেখাবি না। দেখলি তো এবার কি হলো, একটুর জন্য বেঁচে গেলি। হুম, আর এমন করব না। সত্যি। সত্যি সত্যি সত্যি, সত্যি। পিপাসা এমন কাণ্ডে নাবিলা হেসে উঠল। পাগলিটা। এখন এসব কথা বাদ দাও আপু, চলো দুজনে মিলে ছাদে গিয়ে আড্ডা দেই। আচ্ছা চল যাই। আপু তুমি যাও, আমি কফি নিয়ে আসছি। আচ্ছা যা, কিন্তু তাড়াতাড়ি আসবি। আচ্ছা। এরপর নাবিলা ছাদে চলে গেল আর পিপাসা নাচতে নাচতে কফি বানাতে গেল। ও দুপুরের বিষয়টা এক প্রকার ভুলেই গেল, এসব নিয়ে আর মাথা ঘামালো না। কিন্তু সামনে যে পিপাসার জন্য কি অপেক্ষা করছে সেটা কেউ জানে না। পিপাসা 2 কাপ কফি নিয়ে ছাদে চলে গেল। সে ছাদে গিয়ে দেখে নাবিলা কারোর সাথে ফোনে কথা বলছে। কফি নিয়ে চলে এসেছি আপু। পিপাসার কথায় নাবিলা পেছনে ফিরে পিপাসার দিকে তাকালো। আমি পরে কল দিব বলেই নাবিলা কল কেটে দিয়ে পিপাসার দিকে এগিয়ে এলো। চলে এসেছিস? তা কার সাথে কথা বলছিলে শুনি? ও আমার এক ফ্রেন্ডের সাথে। ও আচ্ছা। তারপর দুজনে কফি খেতে খেতে গল্প করতে লাগলো। রাতে খাবার টেবিলে বসে পিপাসা বসে আছে, কিন্তু খাবার খাচ্ছে না, হাত দিয়ে নাড়াচাড়া করছে। তখনই পাশ থেকে অভ্র ওকে খোঁচা দিয়ে বলল, কিরে আপু না খেয়ে নাড়াচাড়া করছিস কেন? এটা খাবার খেলার জিনিস না। পিপাসা এবার অভ্রের মাথায় হালকা ধাক্কা দিল। তুই তোর নিজের মতো খা, আমারটা দেখার তোর কোনো দরকার নেই।
ওদের সব দেখে নাবিলা নিঃশব্দে হেসে উঠল। এবার কথা না বলে তোরা খা, পিপাসা পুরোটা শেষ কর। আপু খেতে একদমই ইচ্ছে করছে না। একদম না, পুরো খাবার শেষ করে তারপর উঠবি। পিপাসা এবার অসহায় হয়ে খেতে লাগলো। এসব দেখে পিপাসার মা ও বাবা মুচকি মুচকি হাসতে লাগলো। তাদের মেয়ে পিপাসা একমাত্র এই নাবিলার কথা শোনে। রাতের খাবার খেয়ে এসে পিপাসা বিছানায় শুয়ে পড়ল। পিপাসা শুয়ে চোখ বন্ধ করতেই সাথে সাথে দুপুরের ঘটনাটা ওর চোখের সামনে ভেসে উঠল। ও সাথে সাথে উঠে বসলো। বেডের পাশের টেবিল থেকে পানি নিয়ে পুরোটা একবারে খেয়ে ফেললো। এখন ঘুমাবো কিভাবে? বারবার ওই দৃশ্য চোখের সামনে ভেসে উঠবে। ফ্রেন্ডের সাথে আড্ডা দিয়ে বাড়ি ফিরছে আরাপ। আজকে আরাপ তারও সব ফ্রেন্ডরা মিলে একসাথে ডিনার করতে গিয়েছিল। সেখান থেকে ফিরতে একটু বেশি দেরি হয়ে গেছে তার। আরাফের গাড়ি তার বাড়ির সামনে এসে থামলো। সে গাড়ি পার্ক করে পা টিপে টিপে বাড়ির দরজার সামনে গিয়ে দাঁড়ালো। ভয়ে একটা ঢোক গিলল। তারপর কাঁপা কাঁপা হাতে কলিং বেল চাপ দিল। কিছুক্ষণের মধ্যেই আরাফের মা মিসেস সাবিহা চৌধুরী দরজা খুলে দিলেন। এতক্ষণ কোথায় ছিলি? এত দেরি হলো? আরাফ দাঁড়িয়ে থাকতে দেখে বলে উঠলেন মিসেস সাবিহা, আসলে মা, ফ্রেন্ডের সাথে ডিনার করে আসতে আসতে দেরি হয়ে গেছে। আচ্ছা, এখন তাড়াতাড়ি ভেতরে আয়। আর কখনো এত দেরি করবি না। সময়ের দিকে খেয়াল আছে তোর? 12:30 বাজে। আচ্ছা মা, ভাইয়া কি আমার কথা কিছু জিজ্ঞেস করেছিল? না মানে আমি যে এত রাত পর্যন্ত বাইরে, এটা কি ভাইয়া জেনে গেছে? তোর ভাই আজকে বাড়িতে আসেনি, হয়তো কোনো কাজ আছে। বাড়িতে থাকলে তুই এতক্ষণ বাইরে থাকতে পারতিস না। উফ, জোর বাঁচা বেঁচে গেছি। ভাইয়া বাড়িতে থাকলে খবর হয়ে যেত। হ্যাঁ, এবার ভেতরে আয়। বলেই মিসেস সাবিহা দরজা থেকে সরে দাঁড়ালেন। আরাফ ভেতরে ঢুকলো। তার ভাই বাড়িতে নেই জেনে সে হাঁপ ছেড়ে বাঁচলো। ধীরে ধীরে পা ফেলে নিজের রুমে চলে গেল আরাফ। সকালে ঘুম ভাঙার পরেও অলসতার কারণে বিছানায় শুয়ে আছে পিপাসা। তার এখন একদমই নামতে ইচ্ছে করছে না। যেহেতু আজ তার কলেজ নেই, তাই সে আর কিছুক্ষণ শুয়ে থাকতেই পারে, এই ভেবে সে উঠছে না। এদিকে জানালা খোলা থাকায় সকালের মিষ্টি রোদ তার উপর এসে পড়ছে। তার খোলা চুলে রোদ এসে পড়ায় ঝলমল করে উঠছে চুল। তার সাথে তার মায়াবী মুখটা আরো মায়াময়ী হয়ে উঠেছে। সব মিলিয়ে তাকে খুবই আকর্ষণীয় লাগছে। তার এই রূপ যে কোনো পুরুষকেই ঘায়েল করতে বাধ্য। না, 9টা বেজে গেছে, এবার ওঠা উচিত, কিন্তু উঠতে একদমই মন চাচ্ছে না। পিপাসা একরাশ বিরক্তি নিয়ে উঠে বসলো। তখনইও দরজায় ঠক ঠক আওয়াজ শুনলো। পিপাসা, আর তোর নাবিলা আপু, আর কতক্ষণ ঘুমাবি? এবার ওর দরজার ওপাশ থেকে বলে উঠলো নাবিলা। এই তো আপু, উঠে গেছি, ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা, তাড়াতাড়ি আয়। বলেই নাবিলা চলে গেল। পিপাসা ধীর পায়ে বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে ডাইনিংয়ে গেল যেখানে সবাই আছে। পিপাসা ওখানে গিয়ে দেখলো তার বাবা আর ভাই টেবিলে বসে রীতিমতো ব্রেকফাস্ট শুরু করে দিয়েছে। আর নাবিলা বসে বসে তার জন্য অপেক্ষা করছে। পিপাসা গিয়ে নাবিলার পাশের চেয়ারটাতে টেনে বসলো। আজকে তো আপুর কলেজ নেই, আপুকে আর পায় কে? পিপাসাকে বলতে দেখে বলে উঠলো অভ্র, মারবো এক থাপ্পড়, চুপচাপ খা। অভ্রর দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে বলল পিপাসা, সত্যি বললেই দোষ। হুঁ, মুখ বেঁকিয়ে বলে উঠল অভ্র। পিপাসা আর কোনো কথা না বলে চুপচাপ খাওয়া শুরু কর। পিপাসা কিছু বলতে যাবে, তার আগেই বলে উঠল নাবিলা। পিপাসা আর কোনো কথা না বলে চুপচাপ খেয়ে নিল। খাওয়া শেষে পিপাসা তার রুমে গিয়ে বসতেই নাবিলা তার রুমে এলো। তোর জন্য একটা ভালো খবর আছে, দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে বলল নাবিলা। কি খবর?
অবাক হয়ে বলল পিপাসা। নাবিলা এবার জোড়া হেঁটে পিপাসার পাশে এসে বসলো। যেহেতু আজকে তোর কলেজ নেই, তাই আজকে বিকেলে তুই আর আমি মিলে একসাথে। একসাথে কি আপু? উত্তেজিত হয়ে বলে উঠল পিপাসা। তুই আর আমি মিলে একসাথে ঘুরতে যাব। মাথা দুই দিকে দুলিয়ে বলে উঠল নাবিলা। সত্যিই? ইয়াহু! খুশিতে লাফ দিয়ে বলে উঠল পিপাসা। পিপাসা এবার নাবিলাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আপু আপু আপু, তোমাকে অনেকগুলো ধন্যবাদ। পিপাসার বাচ্চামো দেখে নাবিলা হালকা হাসলো। পাগলি একটা, হালকা হেসে বলে উঠল নাবিলা। ঘড়ির কাঁটা 10টায় ছুঁই ছুঁই, কিন্তু আরাফের এখনো ঘুম ভাঙার নামই নেই। কাল রাতে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ফিরে ঘুমাতে ঘুমাতে দেরি হয়ে গেছে, যার কারণে তার এখন কিছুতেই উঠতে ইচ্ছে করছে না। আরাফের মা মিসেস সাবিহা একবার এসে ডেকে গেছেন ছেলেকে, এখন আবার এসেছেন। তিনি রুমে এসে দেখছেন ছেলে ঠিক একইভাবেই শুয়ে আছে। তিনি গিয়ে আরাফের মাথার কাছে বসলেন। আরাফ বাবা ওঠ, 10টা বাজতে চললো, আর কত ঘুমাবি? আরাফের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন মিসেস সাবিহা। মা আর একটু ঘুমাতে দাও না? ঘুম জড়ানো কণ্ঠে বলে উঠল আরাফ। আজ তোর ভাই বাসায় থাকলে এত পর্যন্ত ঘুমাতে পারতি না, এই জন্যই তো বলছি একটু ঘুমাতে দাও। আর প্লিজ যাও, আমি সময় মতো উঠে পড়ব। মিসেস সাবিয়া বিরক্ত হয়ে ছেলের রুম থেকে চলে এলেন। আমার হয়েছে যত সমস্যা, আমার দুই ছেলে দুই রকম, একটা উড়নচণ্ডী আর একটা ভয়ঙ্কর। আরাফের দরজার সামনে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন মিসেস সাবিহা। পিপাসা যখন থেকে শুনেছে সে বিকালে আর নাবিলা আপুর সাথে ঘুরতে যাবে, তখন থেকে সে বেজায় খুশি। তাকে আর পায় কে? সাধারণত পড়ালেখা ছাড়া পিপাসাকে খুব একটা বাইরে বের হতে দেওয়া হয় না, আর ঘুরতে তো মোটেই না। মাঝে মধ্যে পরিবারের সাথে যায়, তবে নাবিলা ওদের বাড়িতে আসলে ওকে নাবিলার সাথে একা ছাড়ে। বিকালে পিপাসা আর নাবিলা ঘুরতে বের হয়েছে। দুজনে প্রথমে লোকের কাছে বেড়াতে গেছে। পিপাসা দুই হাত মেলে এক জায়গায় ঘুরে ঘুরে চারপাশের প্রকৃতি উপভোগ করছে। পিপাসা লোকের একদম কিনারা দিয়ে হাঁটছে। হঠাৎ সে পেছন দিকে ফিরে দেখে নাবিলা নেই। ভয়ে সে আঁতকে ওঠে। পিপাসা প্রাণ খুলে চারপাশের পরিবেশ উপভোগ করছিল, আর নাবিলা সেটা দূর থেকে দাঁড়িয়ে দেখছিল। হঠাৎই কেউ তাকে পেছন দিকের একটা গাছের আড়ালে টেনে নিয়ে এলো। আচমকা এমন হওয়ায় নাবিলা খুবই ভয় পেয়ে গেল। সে ভয়ে চোখ বন্ধ করে ফেলল। সে চোখ খুলে তার একটা হাস্যোজ্জ্বল মুখ দেখতে পেল। মানুষটা তার বয়ফ্রেন্ড। তাকে দেখে নাবিলা দীর্ঘশ্বাস ফেলল। তুমি তুমি এখানে কি করছো? ফিসফিস করে বলল নাবিলা। এসেছিলাম একটা কাজে, রাস্তায় তোমাকে দেখলাম, তারপর পিছু নিয়ে এই পর্যন্ত এলাম। তাই বলে এভাবে টেনে আনবে? আমি আমার কাজিন পিপাসার সাথে এসেছি, তাই এভাবে টেনে না আনলেও পারতে। তো টেনে আনলে কি হয়েছে? মুখ ভেঙিয়ে বলল নাবিলা। বিয়ে করার ক্ষমতা নেই, আর টেনে এনে যাও এখান থেকে। তুমি এখন এমন কেন করো বলো তো? তোমাকে তো বলেছি আমার বড় ভাইয়া এখনো অবিবাহিত, ভাইয়া বিয়ে করুক, তারপর আমি বাড়িতে তোমার কথা বলবো। আমি তো অনার্স 3য় বর্ষে উঠে গেছি, এরপর তো বাবা মা বিয়ের জন্য চাপ দিবে। তা তোমার ভাইয়া বিয়ে করে না কেন? জানি না, তবে ভাইয়া একবার বলেছিল তার পছন্দের মেয়ে আছে, সে বড় হলেই ভাইয়া তাকে বিয়ে করবে। অসহ্য বিরক্তি নিয়ে বলল নাবিলা। যাই হোক, এখন আমাকে যেতে হবে। পিপাসা হয়তো আমাকে না পেয়ে ভয় পেতে পারে, কিন্তু লোকটা কোনো কিন্তু না। আমি গেলাম বাই। লোকটাকে বলতে না দিয়ে
বলে উঠল নাবিলা। এখন পিপাসা যদি জিজ্ঞাসা করে আমি এতক্ষণ কোথায় ছিলাম, তখন ওকে আমি কি বলবো? মনে মনে বলল নাবিলা। হঠাৎই নাবিলার চোখ গেল সামনের দোকানের দিকে। সে ওখান থেকে দুটো আইসক্রিম নিয়ে নিল। এদিকে পিপাসা পেছনে ফিরে তার আপুকে না পেয়ে আঁকতে উঠল। তখনই সে দেখলো তার আপু আসছে। পিপাসা এক দৌড়ে তার কাছে গেল। কোথায় গিয়েছিলে আপু, আমাকে রেখে? বাচ্চাদের মতো করে বলল পিপাসা। আরে এই তো সামনেই গিয়েছিলাম আইসক্রিম আনতে। ও তাই বলো। নাবিলা পিপাসার দিকে একটা আইসক্রিম এগিয়ে দিল। পিপাসা সেটা নিয়ে খেতে লাগলো। লেকের দিকটা তো ঘোরা হয়ে গেছে, চল এবার অন্য কোথাও যাই। চলো যাই। নাবিলা আর পিপাসা অনেক জায়গায় ঘুরলো, খুব মজা করলো। তারপর বাসায় ফিরলো। পিপাসা আর নাবিলা লিফটে উঠলো। আচ্ছা আপু, তুমি কবে চলে যাবে? দেখি আগামী 2-3 দিনের মধ্যেই চলে যাব। না আপু প্লিজ, এত তাড়াতাড়ি যেও না, আরো কিছুদিন থাকো। মন খারাপ করে বলল পিপাসা। তা না হয় না রে, অনেক পড়া, তাই যেতেই হবে। পিপাসা মন খারাপ করে দাঁড়িয়ে রইল। লিফট 4 তলায় আসতেই দুজনে নেমে গেল। দরজায় কলিং বেল বাজতেই মিসেস আয়েশা দরজা খুলে দিলেন। কি দুই বোনের ঘোরাঘুরি হলো? নাবিলার পিপাসার দিকে তাকিয়ে বললেন মিসেস আয়েশা। হ্যাঁ মামি, মিষ্টি হেসে বলল নাবিলা। তাহলে ভেতরে আয় দুজনে, বলেই মিসেস আয়েশা দরজার সামনে থেকে সরে দাঁড়ালেন। পিপাসা আর নাবিলা ভেতরে ঢুকলো। বস আরিফ আবারও আমাদের ক্ষতি করার চেষ্টা করছে। আচ্ছা, তাও আবার কি করেছে? গম্ভীর স্বরে বলে উঠল একজন লোকটা। আমাদের কিছু ডেটা লোক নিয়ে নষ্ট করে ফেলেছে। কথাটা শুনে লোকটা একটা মুচকি হাসলো। আগে ওদের ধরো যারা নষ্ট করেছে, স্বাভাবিকভাবেই বলল লোকটা। বস আরিফ। আরিফ হালকা হেসে বলল লোকটা। শুনেছি আরিফের একটা গার্লফ্রেন্ড আছে, তার ব্যবস্থাই না হয় আগে করব, তারপর আরিফ। মুচকি হেসে বলল লোকটা। আচ্ছা বস, আমি তাদের খুঁজে বের করার চেষ্টা করছি। বলেই ওই লোকটা ওখান থেকে বেরিয়ে গেল। বাইরে গিয়ে দেখলো আরেকটা ছেলে ওর জন্য অপেক্ষা করছে। বসকে বলেছিস? লোকটা যেতেই আরেকটা ছেলে বলে উঠল। জানিয়েছি, কিন্তু বসের মুখে সেই রকম কোনো প্রতিক্রিয়াই নেই। বেশ হাসি মুখেই কথাগুলো বললেন। তুই কি বসকে নতুন দেখছিস যে এগুলো বলছিস? তুই তো জানিসই বস সব সময় ঠান্ডা মাথায় সব কাজ করেন, কিন্তু এই রকম সময়ও। আরে স্যার খুন করার সময় পর্যন্ত মাথা ঠান্ডা থাকে, আর এটা তো সাধারণ জিনিস। দেখিস না স্যার মুখে কি সুন্দর একটা হাসি নিয়ে সব সময় খুন করে, যেন মনে হচ্ছে কোনো পছন্দের কাজ করছেন। ঠিক বলেছিস, স্যার খুবই রহস্যময় একজন মানুষ। রাতে খাওয়ার পর পিপাসা তার রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে। সে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশের বুকে বড় থালার মতো একটা চাঁদ, আর সারা আকাশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা তারা, যেন আকাশ জুড়ে এক তারার মেলা। সব কিছু নিয়ে যেন খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ। আর পিপাসা তার বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে এই সুন্দর পরিবেশ উপভোগ করছে। প্রকৃতির মিষ্টি বাতাস তার মুখে এসে পড়ছে। এতে তার সামনের কিছু দুষ্ট চুল মুখের উপর এসে পড়ছে, আর সে হাত দিয়ে বারবার পেছনে সরিয়ে দিচ্ছে। চুলগুলো যেন বাতাসের সাথে খেলা করছে। পিপাসার ঠোঁটের কোণে লেগে রয়েছে এক চিলতে হাসি। তার চোখ দুটো তারার ন্যায় ঝলমল করছে। সে তো এক মনে এই পরিবেশটাকে উপভোগ করে চলছে, কিন্তু এই মায়াবতীকে যে দূর থেকে কেউ এক মনে দেখে চলেছে, সেটা পিপাসার অজানা।
পিপাসা এই সুন্দর পরিবেশ উপভোগ করছে, আর ওই দূরের অজানাকেও পিপাসার মায়াবতী রূপ উপভোগ করছে। পিপাসা একটুও বুঝতে পারল না যে দুটো নেশাক্ত চোখ এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। ইস, আমার জীবনটা যদি কিছুটা উপন্যাসের মতো হতো। কিছুটা আক্ষেপের সুরে বলে উঠল পিপাসা। তাহলে কত ভালো হতো, একজন বিষাক্ত প্রেমিক আমার জীবনেও আসতো। পিপাসার এই আক্ষেপের সুরে বলা কথাগুলোই যে একদিন সত্যি হয়ে যাবে, সেটা পিপাসা স্বপ্নেও ভাবেনি। পিপাসা আকাশের দিকে থেকে দৃষ্টি সরিয়ে পেছনে ফিরে রুমে থাকা ঘড়ির দিকে তাকালো। বারান্দায় এই জায়গাটা থেকে তার রুমের দেয়াল ঘড়িটা স্পষ্ট দেখা যায়। পিপাসা দেখলো অনেক রাত হয়ে গেছে, তাই সে আর দেরি না করে তাড়াতাড়ি রুমে চলে গেল ঘুমাতে। পিপাসা বিছানায় বসে বসে ঢুলছে। কাল রাতে ঘুমাতে গিয়ে তার অনেক দেরি হয়ে গিয়েছিল, তাই ওঠার পর ওখানে বসেই সে ঢুলছে। তখন নাবিলা ওর রুমে এলো। কিরে পিপাসা, এভাবে ঢুলছিস কেন? পিপাসাকে ঢুলতে দেখে বলে উঠল নাবিলা। নাবিলার কথা শুনে পিপাসা মুখ তুলে তাকালো। আর বলো না আপু, কালকে ঘুমাতে দেরি হয়ে গিয়েছিল, তাই তো ওঠার পরেও ঢুলতেছি। পিপাসার কথা শুনে নাবিলা মাথায় হাত দিল। তুই না, উফ, যা তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে আয়, কলেজে দেরি হয়ে যাচ্ছে তো। পিপাসা তখনও ঢুলু ঢুলু চোখে নাবিলার দিকে তাকিয়ে রইল। নাবিলা এবার না পেরে পিপাসার হাত ধরে টেনে তুলল, তারপর ঠেলে ওয়াশরুমে পাঠিয়ে দিল। কিছুক্ষণ পর পিপাসা ওয়াশরুম থেকে বের হলো। যা তাড়াতাড়ি তৈরি হয়ে নে, তারপর ব্রেকফাস্ট করে কলেজে যা, পিপাসাকে দেখে বলে উঠল নাবিলা। ছোট করে বলল পিপাসা। তারপর পিপাসা তৈরি হয়ে ব্রেকফাস্ট করে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। পিপাসা রিক্সা না পাওয়ায় হেঁটে হেঁটে যাচ্ছে। হঠাৎ তার মনে হলো কেউ তাকে দূর থেকে ফলো করছে। পিপাসা পেছন দিকে তাকিয়ে দেখে কেউ নেই। কেউ তো নেই, তাহলে কি আমার মনের ভুল হতে পারে? কিন্তু আমার যে মনে হলো কেউ আমাকে পেছন থেকে ফলো করছে। যাক, এসব বাদ দেই, আমি কলেজে যাই। এই বলে পিপাসা আবার হাঁটতে শুরু করলো। দূর থেকে গাড়িতে বসে থাকা একজন ব্যক্তি সেটা দেখে মুচকি হাসলো। পিপাসা রাস্তার এক পাশে দিয়ে হেঁটে যাচ্ছে। তাড়াতাড়ি হাঁটে, পৌঁছাতে হবে তো। ঘড়ির দিকে তাকিয়ে বলল পিপাসা। কিছু দূর হাঁটার পর পিপাসা বলে উঠল, না, এভাবে হাঁটতে খুবই বিরক্ত লাগছে। এখন কি করি? এখান থেকে কলেজ এখনো কিছুটা দূর, দেখি রিক্সা পাই কিনা। পিপাসা চারপাশে তাকিয়ে রিক্সা খুঁজতে লাগলো। একটাও রিক্সা না পেয়ে সে বাধ্য হয়ে হাঁটতে লাগলো। কলেজে পৌঁছে পিপাসা সোজা তার ক্লাসে গেল। ক্লাসে গিয়ে সে তার বেস্টু আনহাকে দেখতে পেল। আনহা বই পড়ছে। পিপাসা গিয়ে তার পাশে বসলো। কিরে পেতনি, তোর এত সুবুদ্ধি উদয় হলো কবে যে তুই বই পড়ছিস? আনহাকে উদ্দেশ্য করে বলল পিপাসা। পিপাসার কথা শুনে আনহা তার পাশে তাকালো। পিপাসাকে দেখতে পেয়ে সে একটা ভেংচি কাটলো। এতক্ষণে তোর আসার সময় হলো, আমি তো ভেবেছিলাম তুই আসবি না। তুই তো সব সময় একটু বেশি ভাবিস, মুখ বেঁকিয়ে বলল পিপাসা। দেখি কোন বই পড়ছিস। বলেই পিপাসা অহনা যেই বইটা পড়ছিল ওটা হাতে নিল। সে দেখলো একটা উপন্যাসের বই। বইটার নাম প্রেমের পাঁচফোড়ন 3। তাই তো বলি, তুই পড়বি বই, তাহলে হয়েছে। আমি ভাবলাম তুই ক্লাসের বই পড়ছিস, কিন্তু এ তো দেখি রোমান্টিক উপন্যাস। যাই হোক, বইয়ের নামটা কিন্তু খুবই সুন্দর, প্রেমের পাঁচফোড়ন 3। আফনান লারা উপন্যাসটি নিশ্চয়ই খুব সুন্দর। বইটা হাতে নিয়ে বলে উঠল পিপাসা। আমি এখনো পড়িনি, যেই পড়তে গেলাম তখনই তুই চলে এলি। যাই হোক, বইটা আমি নিয়ে যাব আজকে, আমার পড়া শেষ হলে দিয়ে দিব, তারপর তুই পড়িস।
না দেখ, এমন করিস না, আমি এখনো পড়িনি, তুই পরে পড়িস, অসহায় হয়ে বলল আনহা। তুই এখন যদি আমাকে বইটা না দিস তাহলে তোর সাথে আমার আর কোনো কথা নেই। মুখ ঘুরিয়ে বলে উঠল পিপাসা। আচ্ছা ঠিক আছে নে, পড়া শেষ হলে আমাকে দিয়ে দিস। আনহার কথা শুনে পিপাসার চোখে মুখে হাসির ঝলক দেখা দিল। হে হে হে, পিপাসা দাঁত বের করে হেসে দিল। তুই খালি ইমোশনাল ব্ল্যাকমেইল করিস, অসহায় মুখ করে বলে উঠল আনহা। আনহার কথা শুনে পিপাসা কিছু বলল না, শুধু একটা বাঁকা হাসি দিল। ক্লাস শেষে পিপাসা আর আনহা ক্যাম্পাস দিয়ে হাঁটছে। দূর থেকে দাঁড়িয়ে একটা ছেলে ওদের দিকে তাকিয়ে রয়েছে। ছেলেটার নাম সাব্বির। সাব্বির প্রায় 6বার পিপাসাকে প্রপোজ করেছে। প্রতিবারই পিপাসা তাকে রিজেক্ট করে দিয়েছে, কিন্তু সে হার মানার নয়। প্রতিবার রিজেক্ট হওয়ার পরেও সে পিপাসাকে প্রপোজ করে। সাব্বির এই কাজে পিপাসা তার উপর খুবই বিরক্ত। সাব্বির পিপাসার 2 বছরের সিনিয়র। পিপাসা অনার্স প্রথম বর্ষে পড়ে আর সাব্বির অনার্স 3য় বর্ষে। সাব্বির পিপাসার দিকে তাকিয়েছিল, তখনই ওর বন্ধু আসিফ এসে ওর কাঁধে হাত রাখলো। হঠাৎ কাঁধে কেউ হাত রাখায় সাব্বির কেঁপে উঠল। সে পেছনে তাকিয়ে দেখে তার বন্ধু আসিফ। কিরে, এই দিকে তাকিয়ে কি দেখছিস? সাব্বিরের দিকে তাকিয়ে বলে উঠল আসিফ। পিপাসাকে ভাবছি ওকে আবার প্রপোজ করব। তোর মাথা কি খারাপ হয়ে গেছে? তুই এর আগে ওকে 6বার প্রপোজ করেছিস, প্রতিবারই ও তোকে রিজেক্ট করে দেয়। সমস্যা নেই, আরও একবার না হয় করলাম, মুচকি হেসে বলল সাব্বির। আর এবারও যদি ও তোকে রিজেক্ট করে দেয়, এবার যদি ও রিজেক্ট করে তাহলে সেটা ওর জন্য খুব একটা ভালো হবে না। কি করবি তুই? অবাক হয়ে বলল আসিফ। ও এবার আমাকে রিজেক্ট করলে আমি ওর এমন অবস্থা করব যে ওর সব অহংকার ধুলোয় মিশে যাবে। ও সমাজের কাছে কারো কাছেই মুখ দেখাতে পারবে না। শয়তানি হাসি হেসে বলল সাব্বির। সাব্বিরের কথা শুনে আসিফ ভ্রু কুঁচকে তার দিকে তাকিয়ে রইল। পিপাসা আর আনহা দুজনে একে অপরের হাত ধরে হাঁটছে। ওরা দুজনে কলেজের পেছনের দিকটাতে এসেছে। জায়গাটার চারিপাশে গাছপালায় ভরা। এই সুন্দর সবুজ প্রকৃতি উপভোগ করতে এসেছে ওরা। এখানে সাধারণত প্রেমিক প্রেমিকারা ক্লাস মিস দিয়ে অথবা ফ্রি টাইমে এখানে আসে। বন্ধু বান্ধবী সাথে করে আনে খুব কম মানুষই, যেমন এখানে। এখন পিপাসা আর আনহা বাদে সবাই নিজেদের একান্ত মুহূর্ত কাটাতে এসেছে। পিপাসা আর আনহা হাঁটছিল, তখনই সাব্বির এসে তাদের সামনে দাঁড়ালো। সাব্বিরকে এভাবে পথ আটকাতে দেখে পিপাসা আর আনহা খুবই বিরক্তি হলো। বিশেষ করে পিপাসা, সে সাব্বিরকে একদমই সহ্য করতে পারে না। পিপাসার কাছে সে অনেকটা মাথা ব্যথার মতো। উফ, এই কালি বিল্লিটা এখানে কি করছে? এর মতো নির্লজ্জ আমি আর আগে কোথাও দেখিনি। বেটা নিংটি দূর, টিকটিকির ডিম, খালি আমার পেছনে আঠার মতো লেগে থাকে। অসহ্য, রেগে মনে মনে বলল পিপাসা। এই গাধা এখানে কি করে? অসহ্য, মনে মনে বলল আনহা। এভাবে পথ আটকালেন কেন ভাইয়া? কিছু বলবেন? মুখে হালকা হাসির রেখা এনে দাঁতে দাঁত চেপে বলে উঠল পিপাসা। বলবো তো। আর হ্যাঁ, আমি তোমার ভাইয়া না। যা বলার তাড়াতাড়ি বলেন। কিছুটা বিরক্তি হয়ে বলল পিপাসা। দেখো পিপাসা, আমি তোমাকে আগেও বলেছি, এখন আবারও বলছি, আই লাভ ইউ পিপাসা। আমি তোমাকে অনেক ভালোবাসি পিপাসা। দয়া করে আমার ভালোবাসা গ্রহণ করো। সাব্বিরের কথায় পিপাসা এবার বেশ বিরক্ত হলো। শুরু হয়ে গেছে বাণী যত সব অস্বস্তিকর ব্যাপার। মনে মনে বলল পিপাসা, দেখুন ভাইয়া,
আমি আপনাকে এর আগেও বলেছি, আবারও বলছি, আমি আপনাকে ভালোবাসি না, আর ভালোবাসতেও পারবো না। দয়া করে আমাকে আর বিরক্ত করবেন না। মুখে স্বাভাবিকতা ভাব এনে বলল পিপাসা। পিপাসা প্লিজ। দেখুন ভাইয়া, আমাকে আর বিরক্ত করবেন না, কড়া গলায় বলল পিপাসা। বলেই পিপাসা আনহার হাতটা শক্ত করে ধরে ওকে ওখান থেকে নিয়ে এলো। পিপাসা আনহার হাত শক্ত করে ধরে ওখান থেকে নিয়ে ক্লাসে চলে এলো। কিরে, এভাবে টেনে আনলি কেন? দেখলি না গাধাটা কেমন রচনা পড়তে শুরু করেছিল? অসহ্য লাগে একদম। আচ্ছা ঠিক আছে, মাথা ঠান্ডা কর। শোন, আমার আর আজকে ভালো লাগছে না, আমি বাসায় যাব। আচ্ছা চল, আমি আর তুই একসাথে যাই। ঠিক আছে। এরপর পিপাসা আর আনহা কলেজ থেকে বেরিয়ে গেল। ওরা একটা রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। পিপাসা আনহাকে নিয়ে চলে আসার পরই সাব্বির ওই জায়গা থেকে ক্লাসে চলে আসে। সাব্বির এখন ক্লাসে বসে বসে রাগে ফুঁসছে। তখন আসিফ এসে ওর পাশে বসলো। তোকে আগেই বলেছিলাম যাস না, তুই আবার ওকে প্রপোজ করতে গেলি, দেখলি তো এবারও ও তোকে ফিরিয়ে দিল। তুই চুপ কর, আমি ওর এমন ব্যবস্থা করব যে কখনো ভাবতেই পারবে না। রাগে ফুঁসতে ফুঁসতে বলল সাব্বির। দেখ ভাই, ও তো তোকে ভালোবাসে না, তাহলে কেন খালি খালি ওর পেছনে পড়ে আছিস? তুই চুপ কর। বলেই সাব্বির ওখান থেকে উঠে চলে গেল। পিপাসা আনহাকে তার বাসায় নামিয়ে দেওয়ার পর ওই রিক্সা নিয়ে বাসায় চলে গেল। পিপাসা রিক্সার ভাড়া মিটিয়ে দ্রুত চলে গেল লিফটের দিকে। লিফটে উঠে সে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। লিফট চতুর্থ তলায় এসে পৌঁছাতেই পিপাসা দ্রুত সেখান থেকে বেরিয়ে তার বাসার দরজার কলিং বেল বাজালো। মিসেস আয়েশা এসে দরজা খুলে দিলেন। পিপাসাকে এত তাড়াতাড়ি আসতে দেখে তিনি কিছুটা অবাক হলেন। কিরে, এত তাড়াতাড়ি চলে গেলে যে? সব ক্লাস শেষ হয়ে গেছে। পিপাসাকে উদ্দেশ্য করে বললেন মিসেস আয়েশা। আসলে আম্মু, আমার শরীরটা ভালো লাগছে না, তাই তাড়াতাড়ি চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, ভেতরে আয়। বলেই মিসেস আয়েশা দরজার কাছ থেকে সরে দাঁড়ালেন। পিপাসা ভেতরে ঢুকলো। নাবিলা এখানেই ছিল। কিরে, এত তাড়াতাড়ি চলে এলি যে? পিপাসাকে দেখে বলে উঠল নাবিলা। আসলে আপু, আজকে ভালো লাগছিল না, তাই তাড়াতাড়ি চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, ঘরে গিয়ে বিশ্রাম নে। পিপাসা সোজা তার রুমে চলে এলো। জামা কাপড় বদলিয়ে এসে হাত পা ছড়িয়ে শুয়ে পড়লো। আজকের দিনটাই খারাপ হয়ে গেল। এই ফালতু ছেলেটা যে কবে আমার পিছু ছাড়বে? বিরক্তি নিয়ে বলল পিপাসা। সেই প্রথম দিক থেকে ছেলেটা বিরক্ত করছে। পুরাই মাথা ব্যথা একটা। মাথা ব্যথা আবার একটা দুইটা হয় নাকি? দরজার কাছে দাঁড়িয়ে বলে উঠল নাবিলা। হঠাৎ কারো কথা শুনে পিপাসা দরজার দিকে তাকিয়ে দেখে নাবিলা দাঁড়িয়ে আছে। আপু তুমি? উঠে বসে বলল পিপাসা। আমি। বললি না তো মাথা ব্যথা আবার একটা দুইটা হয় নাকি? মানে তুই তো একটু আগে বললি। আসলে আপু, আমি বলেছিলাম যে অসহ্য মাথা ব্যথা একটা, মানে মাথা ব্যথাটা খুবই অসহ্য। থতমত খেয়ে বলল পিপাসা। ও তাই বল। নাবিলা এবার পিপাসার পাশে এসে বসে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। মাথায় ব্যথাটা কি খুব বেশি? হাত বুলিয়ে দিতে দিতে বলল নাবিলা। অসহায় হয়ে বলল পিপাসা। আচ্ছা তাহলে তুই শুয়ে থাক, আমি তোর জন্য কফি নিয়ে আসি। কফি খেলে হয়তো মাথা ব্যথা কিছুটা কমে যাবে। ছোট করে বলল পিপাসা। নাবিলা এবার রুম থেকে বেরিয়ে গেল। পিপাসা আবার আগের মতো শুয়ে পড়ল। কিছুক্ষণ পর নাবিলা ওর রুমে কফি নিয়ে এলো। এই কফি, এটা খেতে থাক, আমি যাই মামিকে একটু সাহায্য করি। টেবিলের ওপর কফি রেখে বলল নাবিলা। আচ্ছা।
শুয়ে থাকা অবস্থায় বলল পিপাসা। নাবিলা চলে গেল আর পিপাসা উঠে বসলো। বেডের পাশের টেবিল থেকে কফির কাপটা নিয়ে সোজা চলে গেল বারান্দায়। কফিতে চুমুক দিয়ে সে একটা দীর্ঘশ্বাস ছাড়লো। ওই ছেলেটা আমাকে অনেকবার ভালোবাসি বলেছে, কিন্তু সত্যি কথা বলতে আমি ওই ছেলেটার চোখে একটু ভালোবাসা দেখিনি। কেউ যখন কাউকে ভালোবাসে তখন তার চোখ দেখলেই বোঝা যায়। আর তাছাড়া ভালোবাসার একটা আলাদা অনুভূতি আছে। আমি তো ওই ছেলেটার প্রতি তেমন কোনো অনুভূতিই পাই না। তাই যাকে আমি ভালোইবাসি খালি খালি কেন অ্যাকসেপ্ট করব? কফি খেতে খেতে মনে মনে বলতে লাগলো পিপাসা। ওই ছেলেটা মাথা ব্যথা ছাড়া আর কিছু না। হয়তো আমার জীবনেও এমন কেউ আসবে আমাকে রংধনুর রঙে রঙিন করতে, আমার জীবনটাকে সূর্যের আলোর মতো উজ্জ্বল করতে, চাঁদের আলোর মতো ঝলমলে করতে। মুচকি হেসে বলে উঠল পিপাসা। রাস্তার মোড়ে দাঁড়িয়ে সাব্বির বারবার নিজের ঘড়ির দিকে তাকাচ্ছে। এই সিয়ামটা আসতে এত দেরি করছে কেন? একবার আসুক, ওকে দেখাবো মজা। বিরক্তি নিয়ে বলল সাব্বির। সাব্বির এবার চারপাশে তাকালো। সন্ধ্যা হয়ে আসছে, জায়গাটা খুব একটা ভালো না, খুবই নির্জন, মানুষের চলাচল তেমন একটা নেই। সাব্বির এসব কথা ভাবছিল আর মনে মনে নিজের বন্ধু সিয়ামকে গালি দিচ্ছিল। হঠাৎই একটা গাড়ি ওর সামনে এসে দাঁড়ায়। এভাবে হঠাৎ এসে দাঁড়ানোর কারণে সাব্বির কিছুটা চমকে ওঠে। ভাই, একটা সাহায্য করতে পারবেন? গাড়ির কাছ নামিয়ে ভেতর থেকে একজন বলে উঠল। কি সাহায্য ভাই? আসলে একটা ঠিকানা খুঁজে পাচ্ছি না, যদি একটু সাহায্য করতেন। কি ঠিকানা আমাকে বলেন। লোকটা এবার সাব্বিরকে একটা ছোট কাগজ দিয়ে বলল, এই যে ভাই এটা। সাব্বির লোকটার হাত থেকে কাগজটা নিল। সাব্বির যেই ঠিকানাটা দেখায় মনোযোগ দিল, তখনই ওই লোকটা সাব্বিরের মুখে রুমাল চেপে ধরলো। সাব্বির কিছুক্ষণ ছটফট করতে করতে অজ্ঞান হয়ে গেল। লোকটা এবার সাব্বিরকে গাড়ির ভেতরে ঢুকিয়ে দিল। এরপর বাঁকা হেসে একজনকে কল দিল। রাতে পিপাসা ও তার পরিবার ডাইনিংয়ে বসে খাবার খাচ্ছে। মামা, আমি কালকে চলে যেতে চাই, খাওয়ার মাঝে বলে উঠল নাবিলা। নাবিলার কথা শুনে পিপাসার বাবা আশরাফ সাহেব খাওয়া রেখে নাবিলার দিকে তাকালেন। সে কি কালই চলে যাবে? মামা, কালকেই চলে যাব, কলেজ মিস যাচ্ছে, তাই যেতেই হবে। আচ্ছা। নাবিলা কাল চলে যাবে শুনে পিপাসার মনটা খারাপ হয়ে গেল। খাওয়া শেষে পিপাসা রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে পিপাসা যা দেখলো তার জন্য সে মোটেই প্রস্তুত ছিল না। পিপাসা সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে বেডে বসে রইল। সে ঠিক করলো যে সে আজকে কলেজে যাবে না, তার শরীরটা ভালো লাগছে না। তাছাড়া আজকে তার নাবিলা আপু চলে যাবে, তাই সে আর আজকে কলেজে যাবে না। এসব ভাবতে ভাবতে সে রুম থেকে বেরিয়ে গেল। সে দেখলো তার আম্মু আর নাবিলা আপু রান্নাঘরে, আর তার বাবা সোফায় বসে টিভি দেখছেন। পিপাসা গিয়ে তার বাবার পাশে বসলো। আজকে কলেজ নেই। পিপাসাকে বসতে দেখে বলে উঠলেন আশরাফ। আছে, কিন্তু আজকে আমি যাব না, ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, কিন্তু আনহার থেকে নোট নিয়ে নিও। আচ্ছা, মাথা নাড়িয়ে বলল পিপাসা। আজকে নাবিলা আপু চলে যাবে, আরো কিছুদিন থাকলে কি হতো? ধুর, ভালো লাগে না। আবার আপু কবে আসবে জানি না। আমার কাজিনদের মধ্যে নাবিলা আপুই বেস্ট, আর বাকিরা কেমন যেন মনে মনে বলতে লাগলো পিপাসা। পিপাসা মনে মনে এসব বলছিল। হঠাৎই পিপাসার চোখ গেল টিভির দিকে। তার বাবা টিভিতে খবর দেখছিলেন। খবরে বলছে যে আজ সকালে ভোরের দিকে ব্রিজের নিচে নাকি একটা লাশ পাওয়া গেছে।
লাশটার অবস্থা খুবই খারাপ। লাশটা দেখতে খুবই বীভৎস লাগছে, তাই মুখ বাদে বাকিটুকুও ঢেকে রাখা হয়েছে। পিপাসা টিভির কাছে গিয়ে ভালো করে লাশটার মুখ দেখার চেষ্টা করতে লাগলো। পিপাসা ভালো করে খেয়াল করে দেখলো এটা সাব্বির। কি, এটা তো ওই সাব্বির যে আমাকে বিরক্ত করত, কিন্তু ওকে কে মারলো? মনে মনে বলল পিপাসা। আশরাফ সাহেব মেয়েকে টিভির কাছে যেতে দেখে ধমক দিয়ে উঠল, আমার পাশে বসে দেখ, এত কাছ থেকে টিভি কেন? এতদিন নিষেধ করেছি যে টিভি কাছ থেকে দেখবে না। ধমক দিয়ে বলে উঠলেন আশরাফ। বাবার ধমকে পিপাসা আবার আগের জায়গায় এসে বসলো। আসলে বাবা যার খুন হয়েছে তাকে আমি চিনি, তাই তো কাছ থেকে দেখার চেষ্টা করছিলাম। সে কি, তুমি কিভাবে চেনো? আসলে বাবা যার খুন হয়েছে তার নাম সাব্বির, ও আমাদের কলেজেই পড়ে, আমার সিনিয়র। ও আচ্ছা, এবার মনোযোগ দিয়ে পুরোটা শোনো। পিপাসা আবার টিভি দেখায় মনোযোগ দিল। খবরে বলছে যে লাশটার চেহারার খুবই বাজে অবস্থা। লাশটা দেখার সাথে সাথে দুজন সাংবাদিক বমি করে দিয়েছেন, আর একজন পুলিশ অজ্ঞান হয়ে গেছেন। লাশটার কপালের উপর থেকে শুরু করে কানের পাশ দিয়ে পুরোটা কেটে ফেলা হয়েছে। মাথার ভেতরে তেমন কিছু নেই বললেই চলে, সব কিছু টেনে ছিঁড়ে ফেলা হয়েছে। লাশটার একটা আঙ্গুলও নেই, বুকটা পুরো ছিঁড়ে ফেলা হয়েছে, আর পেটের দিকের মাংস তুলে নেওয়া হয়েছে। এসব শুনে পিপাসার পেটের মধ্যে তালগোল পাকাতে লাগলো। তখনই ক্যামেরায় ওই বীভৎস লাশটা দেখানো হলো। ওটা দেখে আর পিপাসার নিজেকে কন্ট্রোল করতে পারলো না। সোফায় বসা অবস্থায় হর 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 করে বমি করে দিল। আশরাফ সাহেব মেয়ের এমন অবস্থা দেখে দ্রুত টিভিটা বন্ধ করে দিলেন। এদিকে রান্নাঘর থেকে নাবিলার মিসেস আয়েশা দ্রুত ছুটে এলেন। কি পিপাসা, তুই এভাবে হঠাৎ বমি করে দিলি যে? পিপাসার অবস্থা দেখে বলে উঠল নাবিলা। পিপাসা, তুই ঠিক আছিস তো? এভাবে বমি করলি যে? আতঙ্কিত হয়ে বলে উঠলেন মিসেস আয়েশা। আশরাফ সাহেব এবার ওদেরকে সবটা খুলে বললেন। পুরোটা শুনে মিসেস আয়েশা খুবই রেগে গেলেন। তোমার কি দরকার ছিল সকাল সকাল এসব লাশ দেখার? আশরাফের দিকে তাকিয়ে রেগে বলে উঠলেন মিসেস আয়েশা। আরে আমি কি বুঝেছি নাকি ও যে এভাবে বমি করে দিবে? আচ্ছা মামা মামি, এসব কথা পরে হবে, আগে এখন চলো পিপাসাকে রুমে নিয়ে যাই। চল। ঘড়িতে দুপুর 3টা বাজে। সকালের ব্রেকফাস্টের পরপরই নাবিলা তার বাসায় চলে গেছে। পিপাসা এখন তার বিছানায় শুয়ে আছে। এই দৃশ্য দেখার পর পিপাসা নিজেকে আর ধরে রাখতে পারেনি। লাশটা এতই জঘন্য ছিল যে সে বমি করতে বাধ্য হয়েছে। কিন্তু সব কিছুর পরেও তার মাথায় একটা প্রশ্ন থেকেই গেছে যে কে সাব্বির কিভাবে মারলো? আচ্ছা, ওই সাব্বির ছেলেটাকে এত জঘন্যভাবে মারলো। ছেলেটাকে আমি খুব একটা পছন্দ করি না ঠিকই, কিন্তু আমি কারো এভাবে মৃত্যু কামনা করি না। কিন্তু প্রশ্ন হলো, কে এত জঘন্যভাবে খুন করেছে? কার সাথে ওর শত্রুতা? মনে মনে বলল পিপাসা। পুরোটা সময় পিপাসা এসব ভেবে কাটালো, কিন্তু লাশের দৃশ্য সে মনে করতে চাইল না। ওই দৃশ্য তার যতবার মনে পড়ে ততবারই সে মাথা ঘুরিয়ে যায়, বমি চলে আসে, মনে হয় যে পেটের ভেতরের সব কিছু বেরিয়ে যাবে। বিকালের দিকে আনহা পিপাসার বাসায় এলো তার সাথে দেখা করতে। পিপাসা আম্মুর সাথে কথা বলে আনহা গেল পিপাসার রুমের দিকে। পিপাসার রুমে উকি দিতেই সে দেখতে পেল পিপাসা শুয়ে আছে। কিরে, এভাবে শুয়ে আছিস কেন? রুমে ঢুকে বলল আনহা। হঠাৎ কারো কথা শুনে পিপাসা উঠে বসলো। সে দেখলো আনহা এসেছে। তুই আয় বস, মুচকি হেসে বলল পিপাসা। আনহা গিয়ে পিপাসার পাশে বসলো। কিরে, এভাবে শুয়েছিলি যে, অসুস্থ নাকি? কলেজেও গেলি না? বলে উঠল আনহা।
ও তেমন কিছু না, শুধু একটু মাথা ব্যথা। হালকা হেসে বলে উঠল পিপাসা। ও, তুই কলেজে যাসনি দেখে ভাবলাম অসুস্থ নাকি, তাই তোকে দেখতে এলাম, সাথে নোটও নিয়ে এলাম। ও, আমি তো ওকে সকালেই বলতে চেয়েছিলাম যে যাব না, কিন্তু তার আগেই এসব ঘটে গেল। মনে মনে বলল পিপাসা। ও, তুই কত ভালো রে, আমার জন্য নোট নিয়ে এসেছিস। থাক, আর তেল দিতে হবে না, এবার নোটগুলো নে। পিপাসা মুচকি হেসে আনহার হাত থেকে নোটগুলো নেয়, তারপর বিছানা থেকে নেমে তার পড়ার টেবিলের কাছে যায়। পিপাসা টেবিলের নোটগুলো রেখে আসতে যাবে তখনই আনহা বলে ওঠে, আজকে খবর দেখেছিস, কারা যেন ছাব্বিরকে নৃশংসভাবে মেরে ফেলে রেখে গেছে। দেখেছি, ছোট করে বলল পিপাসা। তোকে বিরক্ত করতো, ভালোই হয়েছে মরেছে। আনহা যতই হোক, কখনো কারো মৃত্যু কামনা করতে নেই। জানি জানি, কিন্তু বিষয়টা ওই জায়গায় নয়। মানে, ভ্রু কুঁচকে বলে উঠল পিপাসা। তুই ভালো করে ভেবে দেখ, কালকে ওই ছেলেটা তোকে প্রপোজ করলো, আর আজকেই ওর লাশ পাওয়া গেল। সন্দেহ নিয়ে বলে উঠল আনহা। কিন্তু ওর আগেও তো আমাকে অনেকবার প্রপোজ করেছে। ও হয়তো এইবার তোকে কোনো ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু ওর খুনের সাথে আমার কি সম্পর্ক? উত্তেজিত হয়ে বলে উঠল পিপাসা। আছে, সম্পর্ক আছে। এর আগেও এমন ঘটেছে, যারা তোর ক্ষতি করতে চেয়েছে তাদের নৃশংসভাবে খুন করা হয়েছে। তখন আমরা কাকতালীয় বলে ধরে নিয়েছি, কিন্তু এক জিনিস বারবার হয় না, হয়তো অন্য কিছুও হতে পারে। তোর কি আগের কথা মনে নেই? বলে উঠল আনহা। আনহার কথা শুনতেই পিপাসার বুকটা ধক করে উঠল, এক অজানা ভয়ে তার মন ছেয়ে গেল। আনহার কথা শুনে পিপাসা পুরনো কিছু কথা মনে পড়ে গেল। পিপাসা তখন ইন্টার প্রথম বর্ষে উঠেছে। তখন ওর কলেজের একটা ছেলে ওকে বিরক্ত করতো প্রতিদিন। একদিন ওড়না ধরে টান দিয়েছিল, পরদিন তার বীভৎস লাশ পাওয়া গিয়েছিল। পিপাসা এটাকে কাকতালীয় বলে ধরে নিয়েছিল। শুধু এটাই নয়, একবার পিপাসাকে একটা ছেলে রাস্তায় টিজ করেছিল। পরদিন ল্যাম্পপোস্টের সাথে তার ঝোলানো লাশ পাওয়া যায়। পিপাসা দুটো ঘটনাকেই কাকতালীয় বলে ধরে নিয়েছিল, কিন্তু পরপর তিনবার একই রকম ঘটনা ঘটলো। এবারের একটু সন্দেহ হচ্ছে। পিপাসা মনে মনে এসব ভাবছিল, তখন আনহা এসে ওর কাঁধে হাত রাখলো। আমি যেটা ভাবছি, তুইও কি সেটাই ভাবছিস পিপাসা? ভালো করে ভাব পিপাসা, প্রতিবার তোর সাথে খারাপ কিছু ঘটার পরই এটা হচ্ছে। কিন্তু এগুলো কে করবে? অসহায় হয়ে বলল পিপাসা। সেটা তো জানি না, তবে আমার মনে হয় আড়াল থেকে হয়তো কেউ তোর উপর নজর রাখছে, তোকে সব বিপদ থেকে রক্ষা করছে। যেই তোর কোনো ক্ষতি করতে যাবে, তার সাথে এগুলোই হবে। কিন্তু আমি তো এসব চাই না। তুই তো জানিস আমি এসব মারামারি খুন খুব ভয় পাই। অস্থির হয়ে বলল পিপাসা। সেটা তো বুঝতে পারছি, এসব থেকে মুক্তি পাওয়ার কি কোনো উপায় নেই? মন খারাপ করে বলল পিপাসা। আমার মনে হয় আঙ্কেল আন্টিকে বিষয়টা বলে তোকে তাড়াতাড়ি বিয়ে দেওয়া উচিত। এসব তুই কি বলছিস? তোর মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে। ভালো করে ভেবে দেখ, একবার তোর জন্য অন্য কারোর সাথে বিয়ে হয়ে গেলে সে আর তোর পেছনে পড়ে থাকবে না। কিন্তু বিয়ের পর যদি আমার ক্ষতি করে, তখন দেখা গেল যার সাথে বিয়ে ঠিক হলো তার কোনো ক্ষতি করে দিল। না, একদম না। আমি চাই না আমার জন্য কারো ক্ষতি হোক। আমার সাথে বিয়ে করে যদি কারো ক্ষতি হয়, তাহলে সেটা না হওয়াই ভালো। অস্থির হয়ে বলল পিপাসা। তুই এত নেগেটিভ কেন ভাবছিস? পজিটিভও তো হতে পারে, এত বেশি ভাবার কিছু নেই। আমার তো মনে হয় বিয়েটা হলেই বেশি ভালো হবে। তুই বিষয়টা বুঝতে পারছিস না। তাছাড়া আমি এখনো বিয়ের জন্য প্রস্তুত নই।
কিন্তু এসবের থেকে মুক্তির এই একটাই উপায়, তাছাড়া উপায় আছে আমাদের। সবাইকে ছেড়ে এই শহর ছেড়ে চলে যাওয়া। তুই তো সেটা পারবি না। উফ, দুই হাত দিয়ে মাথা চেপে ধরলো পিপাসা। আমি কিছুই বুঝতে পারছি না। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, পিপাসার কাঁধে হাত রেখে বলল আনহা। পিপাসা আনহাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আচ্ছা, সত্যি কি এমন কেউ আছে যে দূর থেকে এগুলো করছে? মনে মনে ভাবতে লাগলো পিপাসা। পিপাসা একটা দীর্ঘশ্বাস ছাড়লো। আনহা এবার পিপাসাকে ছেড়ে দিল। তাহলে তুই থাক, আমি আজকে আসি, কাল কলেজে দেখা হবে। আচ্ছা, মিষ্টি হেসে বলল পিপাসা। আনহা হালকা হেসে পিপাসার রুম থেকে বেরিয়ে গেল। নিজের রুমের বারান্দায় দাঁড়িয়ে বিকেলের আকাশটা সৌন্দর্যে উপভোগ করছে নাবিলা। ঠিক বিকাল বলা চলে না, পশ্চিম আকাশে সূর্যের লাল আভা ফুটে উঠেছে। নীল সাদার সমারোহের আকাশ, আর তার একপাশে লাল অর্ধগোলক, সব কিছু এক অন্যরকম পরিবেশ তৈরি করেছে। আর নাবিলা এগুলো উপভোগ করছে। তার ঠোঁটের কোণে লেগে রয়েছে একটা মুচকি হাসি, কারণ একটু আগেই তার সাথে তার প্রিয়তমর দেখা হয়েছিল। আসলে কিছুক্ষণ আগে তার বয়ফ্রেন্ড তাকে কল দিয়ে বারান্দায় দাঁড়াতে বলে। সে বারান্দায় গিয়ে দেখে তার বয়ফ্রেন্ড দাঁড়িয়ে আছে। পিপাসাকে ওই অবস্থায় রেখে আসতে তার মন চাইছিল না, কিন্তু তার কাছে কোনো উপায় ছিল না। 2 মাস পর তার পরীক্ষা। কলেজে না গেলে অনেক সমস্যা হয়ে যাবে। সে ভেবে দেখলো পরে একদিন যাবে। পিপাসাদের বাসা তাদের থেকে বেশি দূরে নয়, সর্বোচ্চ 45 মিনিট লাগে। তাই সে বাসায় চলে আসে। এই জন্য তার কিছুটা মন খারাপ ছিল, কিন্তু তার বয়ফ্রেন্ডকে দেখে তার মন ভালো হয়ে গেছে। এই জন্যই নাবিলা এত খুশি। নাবিলা হঠাৎই মায়ের আওয়াজ শুনে নাবিলার ঘোর ভাঙে। সে পেছনে তাকিয়ে দেখে তার মা দাঁড়িয়ে আছে। কিরে, এখানে এভাবে দাঁড়িয়ে কি করছিস? কি আর করব, আকাশ দেখছি। আকাশ না দেখে পড়তে যা, সামনে তো পরীক্ষা, বলেই নাবিলার আম্মু চলে গেলেন। ধুর, ভালো লাগে না, বলে নাবিলাও রুমে চলে গেল। আনহা যাওয়ার পর থেকে পিপাসা এক মনে আনহার কথাগুলো ভেবে যাচ্ছে। সত্যি কি এমন কেউ আছে যে পিপাসাকে দূর থেকে এভাবে রক্ষা করছে? কিন্তু এসব করে তার কি বা লাভ? পিপাসা এগুলো ভেবে পাচ্ছে না। আচ্ছা, এই ঘটনাগুলো কি সত্যিই কাকতালীয়, নাকি এই প্রতিটি বিষয়ের সাথে আমার কোনো সম্পর্ক আছে? কিন্তু আমার জন্য কেউ কেন এভাবে কাউকে মারবে? আমি কিছুই বুঝতে পারছি না। আমার এসব আর ভালো লাগছে না, খুবই অস্থির লাগছে, কিছু ভালো লাগছে না। পিপাসা মন খারাপ করে পাশ ফিরে শুয়ে রইল। তার মনে একরাশ বিষণ্ণতায় ছেয়ে আছে। আনহার বলা কথাগুলো যেন তাকে অনেক বেশি ভাবাচ্ছে, কিন্তু সে আর ভাবতে চায় না। কিন্তু মস্তিষ্ক বারবার এগুলো তাকে ভাবাচ্ছে আর যৌক্তিকতা দেখাচ্ছে। গান গাইতে গাইতে গাড়ি চালাচ্ছে আরাপ। তখন সে তার হাতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখে 7টা বাজে। ওহ গড, সন্ধ্যা 7টা বেজে গেছে। আমাকে তাড়াতাড়ি বাসায় যেতে হবে, নয়তো ভাইয়া আমার 12টা বাজিয়ে দিবে, বলে আরাপ গাড়ির গতি বাড়িয়ে দেয়। আরাপ বাড়িতে পৌঁছে কলিং বেলে চাপ দেয়। কিছুক্ষণ পর আরাফের মা মিসেস সাবিহা এসে দরজা খুলে দেন। আরাপ ভেতরে ঢুকে তার রুমে যেতে যাবে, তার আগেই মিসেস সাবিহা তাকে ডাক দেন। কিছু বলবে আম্মু? পেছন ফিরে মায়ের দিকে তাকিয়ে বলল আরাফ, তুই একবার তোর ভাইয়ের রুমে গিয়ে ওর সাথে দেখা করিস, ও তোকে ডেকেছে। আচ্ছা, একটা ঢোক গিলে বলল আরাফ। বলে আরাফ নিজের রুমে চলে এলো। ফ্রেশ হয়ে জামা কাপড় বদলে তার বড় ভাইয়ার রুমের দিকে এগিয়ে গেল। আরাফ তার ভাইয়ার রুমের সামনে দাঁড়িয়ে বড় একটা শ্বাস নিয়ে দরজায় নক করে বলল,
ভাইয়া আসবো। রুমের ভেতর থেকে কেউ গম্ভীর আওয়াজে তাকে আসতে বলল। আরাব ভয়ে ভয়ে ভেতরে ঢুকলো। রুমটা পুরো অন্ধকার। স্লো ভয়েসে একটা গান হচ্ছে। এসব নিয়ে রুমের পরিবেশ কিছুটা ভয়ঙ্কর হয়ে উঠেছে। না জানি ভাইয়া আবার কি বলে, মনে মনে ঢোক গিলে বলল আরাব। হ্যালো ফ্রেন্ডস, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।